মাঠ ছাড়া আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ, তবু দলটিকে নির্বাচনের ময়দানে পেতে চায় কোনো কোনো প্রতিপক্ষ, কোনো কোনো রাজনৈতিক দল। বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বিশেষ করে সমন্বয়কদের সাথে, শিক্ষার্থীদের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে সরকারের, এরকমও কেউ কিছু বলছেন। জুলাইয়ের মিত্রদের মধ্যেও এখন নানা রকম ভাগ। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম। জনাব রাকিবুল ইসলাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন। এদিকে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। উমামা ফাতেমা, আপনিও আমাদের সময় দিয়েছেন, আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন। আপনার ব্যস্ত সময় থেকে আপনি আমাদের জন্য এসেছেন, এই জন্য আমরা এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। কিন্তু আমরা প্রথমে রাকিবুল ইসলাম আপনার কাছে যেতে চাই। রাকিব, আমি আগেই বলে রাখি যে আমরা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার কারণে আমাদের মধ্যে এক ধরনের আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান। রাকিব, সেজন্য আমার প্রশ্নকে আপনি নিশ্চয়ই আলাদা করে দেখবেন না, ডোন্ট কিল মি আর কি, প্রশ্ন প্রশ্নই তো। সুতরাং বিষয়টি সংবাদ মাধ্যমে এসেছে যে তাই আপনাকে নিয়ে একটু জিজ্ঞেস করতেই পারি যে আপনি বিবাহিত, ফেসবুকে এমন প্রচারণার প্রতিবাদে আপনি জিডি করেছেন। এই জিডি করার কারণ কি? ব্যক্তিগত কোনো কারণ নাকি সংগঠনের কারণে? আমরা যতদূর জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2006-07 শিক্ষাবর্ষের ছাত্র আপনি। বছর মিস না করলে আপনার নিয়মিত ডিগ্রি অর্জন, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন অনেক আগে শেষ হওয়ার কথা। এখন আপনার ছাত্রত্ব রক্ষা কি শুধুমাত্র নেতৃত্ব রক্ষার কারণে? কেউ কেউ বলছেন যে আমরা এতদিন আন্দোলন করেছি, এখন আওয়ামী লীগ সরকার গেছে, এখন আপনারা যারা নেতৃত্বে আছেন তারা নেতৃত্বটা এনজয় করতে চান। নেতৃত্বটা কতটা এনজয় করছেন জনাব রাকিবুল ইসলাম? ধন্যবাদ। প্রথমে আমি আমার সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি যে জিডির বিষয়টি এসেছে, বিবাহিত বিষয়টি। এটি হলো হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপ রয়েছে, ফার্স্ট সোশ্যাল মিডিয়া গ্রুপ, সেখানে এবং আরেকটি সম্ভবত আওয়ামী লীগ মনা এবং হয়তো বা অপর সমর্থন মনা, সেখানে হঠাৎ করেই আমাদের দৃষ্টিগোচর হয় যে আমার নাকি সন্তান রয়েছে, আমি বিবাহিত, তাও একটি সন্তান নয়, 3 না 4টি সন্তান, এরকম একটি বিষয় সামনে আসলো। তো আসার পর আমি স্বাভাবিকভাবে, এখন তো আমরা স্বাভাবিকভাবে এখানে আইনের আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় নেই, তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং তাদেরকে যাচাই করতে বলেছি যে এই ধরনের মিথ্যা নিউজ যেন প্রচার করা না হয়। আর আমরা তো এখানে স্বাভাবিকভাবে যারা মডারেটর রয়েছে, অ্যাডমিন রয়েছে, তাদেরকে আমরা কোনো কিছু বলতে পারি না। আমরা খুবই নমনীয় এবং ভদ্রতার সহিত ক্যাম্পাসগুলোতে রাজনীতি করে যাচ্ছি। আমি ছাত্রদলের সভাপতি, কিন্তু আমি একজন কর্মীর মতো করে, একজন জেনারেল স্টুডেন্টের যে ধরনের অধিকার, সেই ধরনের বাস্তবতাই আমি আমার জীবনযাপন করে থাকি। সেজন্য আমি আমার আইনের আশ্রয় নিয়েছি। দ্বিতীয়ত, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6-7 সেশনের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তখন আমরা যখন 111-এ যখন আসার সুযোগ হয়, তারপর থেকে আমাদের ছাত্রলীগের, বিশেষ করে ফজলুল হক মুসলিম হলের স্টুডেন্ট ছিলাম। তো তৎকালীন সময় 111-এ ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগের সাথে একটি বড় ধরনের সংঘর্ষ হয়। 111-এ ছাত্রলীগ হল দখল করে নেয়। তো দখল করার সময় ছাত্রদলের উপর উপর থেকে হামলা চালায়, আমরা হল থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়। অথবা কার্জন হলে আমাদের, আমি না শুধু, আমাদের ফজলুল হক মুসলিম হলে আমরা যারা ছিলাম অধিকাংশের আওয়ামী লীগ ক্ষমতা আসা নিষিদ্ধ করে দেওয়া হয় আর কি। তো সেই বাস্তবতায় আমার প্রায় 2 ইয়ার ওই সময় আমি ক্যাম্পাসে যেতে পারতাম না। আমার অপর যারা বন্ধু বান্ধব যারা রয়েছে কিংবা সিনিয়র যারা ছিল এবং ইমিডিয়েট জুনিয়র যারা ছিল, তাদের অনেকেই শিক্ষা জীবন শেষ করতে পারে। আমি তারপরও 2009 সালের পর থেকে বিশেষ করে অনেক কৌশল করে, এখানে আমাদের সাদা দলের যে শিক্ষক ছিল তৎকালীন সময় উবায়েদ স্যার শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হতে পেরেছিলাম, মামুন স্যার শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পেরেছিলাম। তারা সর্বাত্মক সহযোগিতা করেছে, সেজন্য আমি অনার্স সার্টিফিকেট পেয়েছি, আমি শিক্ষা জীবন শেষ করতে পেরেছি। কিন্তু আমার যারা সহযোদ্ধা বন্ধু ছিল, ফজলুল হক মুসলিমের যাদের আবাসন ছিল, তাদের অনেকেই তারা পড়াশোনা জীবন, শিক্ষা জীবন শেষ করতে পারে শুধুমাত্র ছাত্রলীগের। তো পেছনের গল্পটা হলো এটা। তো পরবর্তীতে আমরা আবারও যখন আওয়ামী লীগ আসলো, তখন 14 সালের পরে আমি আবারও মাস্টার্সের জন্য ট্রাই করলাম 15 সালে। তখন যেহেতু তারা অবৈধ নির্বাচন করে ফেললো এবং আমরা একটি আন্দোলনে গিয়েছি, সেই আন্দোলনে আমরা সফলতা মুখ দেখি। অথবা ক্যাম্পাসে বারবার আমাদের উপর হামলা করা হয়েছে। আমি মাস্টার্স আমাকে কমপ্লিট করতে দেওয়া হয়নি। আমি 2 টাইম আমি কোনো মতে ভর্তি হয়ে, এবং আপনি হয়তো জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা করা ছাড়া কারো পাশ করার কোনো নজির নেই, এবং 4th ইয়ারে প্রায় স্টিল নাও 40% স্টুডেন্ট ফেল করে, মানে স্বাভাবিক ভাবে যারা পড়াশোনা করে তাদেরকেও, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান এবং ম্যাথমেটিক্স এই প্রবলেমটা রয়েছে। তো তারপরও আল্লাহর রহমতে আমি সর্বোচ্চ ভাবে পলিটিক্স করার পরও
রাজনীতিতে সময় দেওয়ার পরও আমি শিক্ষা জীবন শেষ করতে পেরেছি। এটি হলো আমাদের সেই আন্দোলন সংগ্রাম এবং আমাদের শিক্ষা জীবন জীবনের রাকিব সোনালী দিনগুলো রাকিব আপনার শুধুমাত্র শিক্ষা জীবন আন্দোলন রাকিব কাটিয়েছি, রাকিব সেজন্য আমাদের শিক্ষা জীবনে রাকিব আপনার এই শিক্ষা ধরনের জীবন কবে শেষ হয়েছে? বিপ্লব হয়েছে। রাকিব আপনার শিক্ষা জীবন কবে শেষ হয়েছে? জি, পরবর্তীতে 14 সালে যখন শেষ হওয়ার পরে যখন অনার্স রেজাল্ট দিল, তারপর মাস্টার্স যখন আমি 2 বার ভর্তি হয়েছি, আমাকে করতে দেওয়া হয়নি। অতঃপর ওকে 2018 সালে যখন ডাকসু নির্বাচনের বাস্তবতা, অবৈধ ইলেকশনের পর ডাকসু নির্বাচন বাস্তবতায়, তখন আমি ফিজিক্স আমাকে আর সুযোগ দেয়নি, কারণ আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের নিয়ম রয়েছে যে আপনি 2 থেকে 3 বছরের মধ্যে না করলে আপনাকে এলাও করবে না। পরবর্তীতে আমার খুবই খুবই কষ্ট আমার জীবনের, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবো না। এটি আমি যখন ভাবি আমার সত্যি খুবই, আমি আমার মানে আমি আর মানে মনকে বোঝাতে পারি না। রাইট পরবর্তীতে গভর্নেন্স স্টাডিজ আমি ভর্তি হয়েছি এবং সেখানে ফার্স্ট সেমিস্টারে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হলাম। অতঃপর বারবারই আমাদের উপর হামলা মামলা এবং আচ্ছা ক্যাম্পাসে আমার কাটাবানের বাসার সামনে থেকে আমাকে ধরে নিয়ে গেল। খুব ভালো লাগলো পরবর্তীতে শুনে এটাও আমাকে কন্টিনিউ করতে দেওয়া হয়নি, রাকিব ছাত্রলীগ আমাকে করতে রাকিব দেয়নি। রাকিব এটা খুব এইগুলো আমার সাথে বাস্তবতা। রাকিব এটা শুনে খুবই মানে আপনার যে আপনি খুব অল্প সময় অল্প কথায় আপনার কাহিনী আপনি বলেছেন। তো একটি যে অভিযোগ যে আছে যে এই 17 বছর হিসা আদায়ের জন্য, যেটা আমি বলছিলাম, আমি খুব খুশি হয়ে কথাটি বলছি রাকিব, তা না, কিন্তু বয়স্করা যারা আপনাদের মতো সিনিয়ররা আছেন তারা ছাত্র পদবি ছাড়তে চাইছেন না। 260 জন সদস্যের বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতাদের অধিকাংশের বয়সী 30 বছরের বেশি। নিয়মিত শিক্ষার্থীদের পেছনে রেখে আপনারা কত বয়স অবধি আসলে নেতৃত্বে থাকতে চান? ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের এই কেন্দ্রীয় সংসদীয় কমিটি মেয়াদী হয়েছে 7 কি 8 মাসের মতো হয়েছে। তো তৎকালীন সময় একটা বাস্তবতা ছিল, কিন্তু যেহেতু জুলাই আগস্টে একটা বাস্তবতা তৈরি হয়েছে, আমরা সে বিষয়ে অবগত রয়েছি, আমাদের হাইকমান্ড অবগত রয়েছে। ওকে আমরা সেজন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যেগুলোতে আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে আমাদেরকে প্রবেশই করতে দেওয়া হয়নি, সেখানে আমরা একদম নিয়মিত স্টুডেন্টদের হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ কেন্দ্রীয় সংসদ নিয়মিত স্টুডেন্টদের হাতে দায়িত্ব দিয়ে আচ্ছা আমরা বিদায় নেব এবং খুব দ্রুততম সময়ে এই কাজগুলো ইনশাআল্লাহ সম্পূর্ণ করব। এটি এমন নয়, এটা দ্রুততম সংগঠনের সময় বিষয়। মানে এটি এমন নয়। দ্রুততম সময় তো নানা ধরনের দ্রুততম সময় আছে, মানে 4 বছর 5 বছর অনেক সময় দ্রুততম না সময়, মানে না ওরকম না। না না না, আমাদের সংগঠনের দ্রুততম সময় এটি বোঝায় না খালি যে আমাদের কি বোঝায় দ্রুততম আসলে? সময়, আমাদের সংগঠনের মেয়াদ থাকে 2 বছর, কিন্তু আমরা 2 বছর না, আমরা টার্গেট নিচ্ছি হ্যাঁ যে আমরা খুব হয়তো বা 3 মাসের মধ্যে আমরা আমাদের যে হুম কলেজ কমিটিগুলো সেই কমিটি সম্পন্ন করতে পারবো। অপর কিছু কমিটি সম্পন্ন করে আমরা নিয়মিত স্টুডেন্টদের হাতে হুম দিয়ে বিদায় নিতে পারবো। এটি একটা সাংগঠনিক প্রক্রিয়া এবং সেই বাস্তবতা আমরা বুঝি, সেই বাস্তবতার আলোকে ওকে আমরা আমাদের সাংগঠনিক কর্মপন্থা ঠিক করেছি। ওকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি একটু উমামা ফাতেমা আপনার কাছে যেতে চাই। উমামা ফাতেমা, আমরা দেখেছি যে আপনি সরকারের খুব সমালোচনাই করে থাকেন বা করেছেন, মানে সরকারের বয়স মাত্র 100 দিনের মতো, সেইখানে সরকার, আপনি জানেন যে সরকারের কতগুলি অনেক বাস্তবতা রয়েছে। এই সরকারকে আসলে একটা পুলিশের আস্থা থেকে শুরু করে সাধারণ জনগণের আস্থা, একটা স্মুথ ট্রানজিশন, অনেক কিছু করা হয়েছে। এই সরকার অনেকভাবে অনেক কিছু চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপনারা যারা জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনাকে হটানোর জন্য, যেটি বারবার আপনারা দুজন ছাত্র আপনাদের কথায় যেগুলি ছাত্রলীগের কথা যেটির মধ্যে আসবে সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য, আপনারা কি একটু আর্লি সমালোচনা শুরু করলেন? উমামা ফাতেমা, আপনি বলছিলেন যে এই সরকার কি করছে, আমি আপনাকে শুনছিলাম, আপনি বলছিলেন কি করছে, কোনো লক্ষণীয় কোনো কিছুই তো আমরা দেখছি না। আবার আপনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত বাজারে জিনিসপত্রের দাম না কমবে ততক্ষণ পর্যন্ত সরকারকে আপনি কোনো নম্বর দিতে চান না। আপনি কি একটু হার্শ এই সরকারের প্রতি, উমামা ফাতেমা? ধন্যবাদ আপনাকে আমাকে আপনার প্রোগ্রামটিতে ইনভাইট করার জন্য। আমি এখানে আসলে উত্তরটা দেয়া একটু ব্যাকে যেতে হবে যে কেন আসলে আমি এই ফর্মে সমালোচনা করি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়েছিলাম তখন আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে রাজনীতি শুরু করি। তো আমরা তো সবসময়ই আসলে ক্ষমতার বিরুদ্ধে কথা বলেছি এবং সবসময়ই দেখা গেছে যে চেয়েছি যে সিস্টেমটা চেঞ্জ হোক, শুধুমাত্র ক্ষমতা চেঞ্জ না, আমরা আসলে সিস্টেম চেঞ্জের জন্য পলিটিক্সটা করেছিলাম। তো যখন এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবার মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে যে এখানে আসলে এই যে বর্তমান রাষ্ট্রটা আছে সেই রাষ্ট্রর কাঠামোটার মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। এবং সরকার, এটা আমি কিন্তু প্রত্যেকবার কথা বলার সময় এই আলাপটা তুলি যে সরকারের মধ্যে কিন্তু অনেক ধরনের তাদের সীমাবদ্ধতা আছে।
তারা যাই চান না কেন দিন শেষে তো একটা আমলাতন্ত্রের মাধ্যমেই তাকে সেটা বাস্তবায়ন করতে হবে, এবং সেই আমলাতন্ত্র কিন্তু তাদের প্রতি হেল্পফুল না। কিন্তু আমার যেটা আহ, আহ, সমালোচনার জায়গাটা সেটা হচ্ছে গভর্নমেন্ট ক্ষমতায় নেয়ার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন সিভিল সোসাইটি বলি বা পলিটিক্যাল পার্টিও বলি বা আমরা ছাত্ররা বলি, আমরা কিন্তু বারবার এখানে বলে যাচ্ছিলাম যে আপনারা আহতদের ব্যাপারে একটা পরিকল্পনা সাজান। এখানে কি ফর্মে আপনারা তাদেরকে সেবাটা দিবেন সেটার একটা পরিকল্পনা সাজিয়ে আপনারা জাতির সামনে প্রকাশ করুন, যাতে এটা নিয়ে কোনো তৃতীয় পক্ষের সুযোগ নেওয়ার সুযোগ না নিতে পারে। কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেই অর্থে কোনো পরিকল্পনা হাজির করতে পারেনি, এবং যেটার ফলাফল হিসেবে কিন্তু দেখা গেছে যে আহতদের চিকিৎসাটা হয়তো হচ্ছে, কিন্তু যতটা আহ, আহ, বলা যায় যে যতটা আসলে সুইফটলি ঘটনাটা ঘটা দরকার ছিল সেটার মধ্যে আমি অনেকটাই দেখেছি একটা ধিমে তালের বিষয়গুলো চলেছে। আবার দ্রব্যমূল্যের ক্ষেত্রেও সরকারকে কিন্তু যখনই জিজ্ঞেস করা হচ্ছে আপনারা আসলে সিন্ডিকেট ভাঙার নিয়ে আপনাদের কি পদক্ষেপ, তারা কিন্তু পরিষ্কার কোনো জবাব দিতে পারছে না। তারা মানে এটা জনগণের সাথে যে একটা কানেক্টিভিটি একটা গভর্নমেন্টের তো যদি আপনি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দেখেন, পলিটিক্যাল সরকার সবসময় কিন্তু তার একটা চেইন অফ কমান্ড থাকে, একদম রুট লেভেল পর্যন্ত তার এক কর্মী থাকে যার মাধ্যমে সে কিন্তু তার যে প্রচারণাটা সেটা করতে পারে। এখন এই সরকার তো আসলে জনগণের উপর উপর দাঁড়িয়ে হচ্ছে ক্ষমতায় এসেছে, একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে, কোনো নির্বাচনের মাধ্যমে না। এবং সে কিন্তু তার প্রতি মুহূর্তে তার জনগণের কাছে সে অ্যাকাউন্টেবল। এবং আমি কিন্তু অ্যাজ এ জনগণ সবসময় কিন্তু সরকারকে ওই বার্তাটা আমি দিতে চাই যে আপনি আপনার জনগণের কাছে অ্যাকাউন্টেবল, এবং এখানে পিপলের সাথে আপনার কমিউনিকেশনটা মেনটেন করাটা খুব জরুরি। এবং আমি আমার প্রতিটা কথার মধ্যে দিয়ে যখন আমি সমালোচনাও করি, সেই সমালোচনাটা কোনোভাবেই আওয়ামী লীগকে আমরা যেভাবে করে ইয়ে করতাম, টার্গেট করতাম, সেই ফর্মে না। আওয়ামী লীগ তো টোটালি ইন্টেনশনালি ঘটনাগুলো ঘটেছে, পুরোপুরি ইন্টেনশনালি এখানে দুর্নীতি করেছে, হুম। চাঁদাবাজি করেছে, সিস্টেম গুলোকে তারা ধ্বংস করে ফেলেছে। কিন্তু এই গভর্নমেন্টে যেটা হয়েছে, বিগত সরকারের রেখে যাওয়া যে ধ্বংসাবশেষ সেটার উপর দাঁড়িয়ে একটা নতুন রাষ্ট্রে তাদের কাজ করতে হচ্ছে। এইটা ভেবেই তাদেরকে একটা গাইডলাইন দেয়া, সবারই উচিত আসলে তাদেরকে গাইড করা, তাদের সমালোচনা করা, এবং এই গভর্নমেন্ট যাতে আমরা একটা সাকসেসফুলি তার টেনিউরটা মানে শেষ হয় এই ব্যাপারে তাদেরকে গাইড করা, বা- আ- এইটাই আ- আ- আসলে মূলত আমার ওবামা উদ্দেশ্য থাকে। ওবামা দুইটা বিষয় এখানে একটু কথা বলতে চাই। আপনি আহতদের কথা বলছেন যে সরকার সেভাবে আসলে আহতদের চিকিৎসা করলো, বাকিদের সম্পর্কে কোনো রূপরেখা দিচ্ছে না, এই কথা কি আসলে ঠিক? আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যাচ্ছেন তিনি জুলাই আগস্টের আহতদের কথা সম্মানের সাথে স্মরণ করছেন, তিনি কৃতজ্ঞতার সাথে তাদের জন্য প্ল্যান দিচ্ছেন। গতকালও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিবের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু একদম স্পষ্ট ভাষা জানিয়েছেন যে এইখানে যত কিছু আছে করা সম্ভব। আপনারা কি এটা একটা বাজওয়ার্ড হিসেবে করছেন কিনা, মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, যাতে সরকারেও আপনারা থাকেন, বিরোধিতার খাতিরেও আপনারা থাকেন, দুটা জায়গায় একটা থাকার জন্য বা নিজেদের রেলেভেন্ট রাখার জন্য সেটা করতেছেন কিনা? আপনি সিস্টেম চেঞ্জের কথা বলতেছেন, তাইলে কি আপনাদের সমন্বয়ক দেশে সরকারে যাওয়া ঠিক হয়েছে কিনা? আপনি যদি যে রাজনীতির কথা বলে আসলে আপনি ছাত্র ফেডারেশনের রাজনীতি ছাড়লেন, তাহলে কি আপনাদের একটা নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকা দরকার কিনা, যেই রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনারা কথা বলবেন? নাকি আপনারা সরকারেও আছেন, বাইরেও আছেন, অনেকটা মানে ঠিক আচ্ছা, আমি বুঝতে পারছি জি আপনার জি আলাপটা, আমা- বুঝতে আমা- আমা- পেরেছি আমা- আমা- মানে যে মানে গত সরকারের সময় যাকে আপনারা ফেসিস্ট, আমরা সবাই ফেসিস্ট বলছি, সেই সরকার যেমন নিজে সরকারি দল ছিল, বিরোধী দল ছিল, এবং সেটি খুব বড় করে বলতো, আপনারাও কি এরকম একটা রুটিন ফলো করতেছেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। এখানে আহ, ধরেন আহত নিহতদের যে পরিস্থিতিটা, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলি তাদের, আমি কিন্তু বারবার বলছি যে সরকার কিন্তু বিভিন্ন প্রাইভেট হসপিটাল গুলোতে ট্রিটমেন্ট কিন্তু ফ্রি করা হয়েছিল। কিন্তু আপনি যদি প্রাইভেট হসপিটাল গুলোতে যান, এবং সরকার বলছে যে ট্রিটমেন্ট ফ্রি, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রাইভেট মেডিকেল গুলোতে ট্রিটমেন্ট ফ্রি দিতে হবে। কিন্তু আমি যখন প্রাইভেট মেডিকেল গুলোতে যাচ্ছি বা আমার কাছে রোগীরা কল দিচ্ছে, কল দিয়ে বলছেন যে এখানে কোনো সমন্বয়ককে আসতে হবে, সমন্বয়ককে এসে কথা বলে তাহলে ট্রিটমেন্টটা হচ্ছে ফ্রি করাতে হবে। তার মানে মাঠ পর্যায়ে সিচুয়েশনটা কিন্তু একই কথা বলছে না, যেটা সরকার। আর আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই, রিসেন্টলি যে শ্যামলীতে আহতদের একটা আহ, তারা যে রাস্তায় নেমে যখন প্রোগ্রাম করছিল, তারা যখন সরকারের কাছে বলছিল যে তাদের প্রপারলি ট্রিটমেন্ট পাচ্ছে না, এটার পরবর্তী সময়ে কিন্তু সচিবালয়ে আহতদের সাথে একটা মিটিং হয় উপদেষ্টাদের। ওই মিটিং এর সময় আসলে উপদেষ্টারা তাদেরকে একটা পরিকল্পনা দিয়েছিলেন, এবং সেই পরিকল্পনাটা যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিন যখন ব্রিফিং করার সময় উনি কিন্তু ওই পরিকল্পনাটার একটা সারমর্ম সেই ব্রিফিংটাতে তুলে ধরেন। এবং সেটা কিন্তু গত সপ্তাহের ঘটনা, এর আগেও তো ধরেন আপনার 3 মাস চলে গেছে। এবং আমি যখন নিজে হসপিটালে যাচ্ছি বা বিভিন্ন শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মেডিকেল টিম সেটাই যে এখানে মাঠে ফাংশন করেছে বিষয়টা এমন না, অন্যান্য অনেক ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল টিম এখানে ফাংশন করেছে।
এবং আপনি যদি আহতদেরকে বিদেশে চিকিৎসা দেওয়ার বিষয়টা দেখেন, সেখানেও টাকাটা দিচ্ছে কিন্তু সাজেদা ফাউন্ডেশন। এবং এই যে মানে সরকারের সে নানান ভাবে কিন্তু একটা ওকে, প্রাইভেট আমরা ফান্ডিং আমার এখানে মনে আসছে, আমার মনে উমামা সাধারণ মানুষের পক্ষ আমার থেকে মনে হেল্পটা উমামা আসছে, আমি আমি কিন্তু আমি সরকারের একটা প্রপার পরিকল্পনাটা একদম রুট লেভেল পর্যন্ত পরিষ্কার না। সেই আ- জন্য হয়তো একটা মানুষ যখন দেখা যাচ্ছে ময়মনসিংহ থেকে সে যখন ঢাকা আসে, হুম। তখন হয়তো সমন্বয়কে ধরে সে চিকিৎসাটা পাচ্ছে, কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে সে চিকিৎসাটা পাচ্ছে না। উমা ইভেন ময়মনসিংহের ওই রোগীটা যখন ময়মনসিংহে আছে, উমা তখন কিন্তু সে কমপ্লিটলি এই সিস্টেমটা থেকে বাইরে, উমা তার পুরো সার্ভিস থেকে বাইরে। উমামা আপনার কথা মানে এই উমামা আপনার কথা সমস্যাটা পরিষ্কার। ওখানে হচ্ছে। উমামা আপনার কথা পরিষ্কার। এখানে আপনি স্পষ্ট দুই একটা জিনিস একটু অল্প কথা একটু জানতে চাই। আপনি কি মনে করেন যে সমন্বয়কদের তিনজন যে আসলে সরকারে আছে এই সিদ্ধান্তটা একটু ভুল ছিল, নাকি আপনি মনে করেন ঠিকই আছে, ঠিকই ছিল? আর দুই হচ্ছে আপনারা কি আপনি কি এটা মনে করেন যে আপনাদের দ্রুত একটা পলিটিক্যাল পার্টি করা উচিত? এই ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা? আচ্ছা, এখানে সমন্বয়করা যে তিনজন আপনার গভর্নমেন্টের মধ্যে এখন আছে, হুম, তারা তো একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকারের হুম, অংশীদার হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে 5 আগস্ট পরবর্তী সময়ে 3 দিন কোনো ধরনের গভর্নমেন্ট ছিল না, হুম, এবং দেশে যে এরকম একটা বিধ্বস্ত পরিস্থিতি, হুম, তখন সারা দেশের মানুষের কিন্তু একদম প্রাইম একটা কনসার্ন ছিল যে দেশে এই মুহূর্তে একটা গভর্নমেন্ট ফর্ম করতে হবে। হুম, হুম, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমাদের আসিফ ভাই, নাহিদ ভাই ওরা ওই সময়ে এই উপদেষ্টা পরিষদের মধ্যে হুম, যায়, এবং উপদেষ্টা পরিষদটা ওই মুহূর্তে গঠন করা হয়। হুম, এবং এখানে ছাত্রদের যে যাওয়ার জায়গাটা মূলত হচ্ছে জনগণের সাথে, এখানে যাতে উপদেষ্টা পরিষদ যারা আছে তারা যাতে গণঅভ্যুত্থানের যে স্পিরিট ওকে, সেটাকে প্রপারলি আপহোল্ড করতে পারে, ওকে, সেটা নিশ্চিত করা, সেটার একটা চেক এন্ড ব্যালেন্স করা, এটা কিন্তু আমাদের সকল ছাত্রেরই ঠিক দায়িত্ব, আছে। এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব। এটাকে আমরা স্পেসিফিক্যালি মানে করতে চাই। আপনি যে বলছেন যে সরকারে আছে, সরকারের হুম। বাইরেও আছে, এটাকে আমরা বলতে চাই এটা একটা চেক এন্ড ব্যালেন্সের সম্পর্ক আর গভর্নমেন্টের রাজনীতি, সাথে আমরা মেনটেন করছি। রাইট। কারণ এই সরকার তো আসলে দিন শেষে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। তো এখানে জনগণের যে অভ্যুত্থানের যে একটা আকাঙ্ক্ষা, সেটাকে যাতে গভর্নমেন্ট বৈষম্য আপহোল্ড করতে পারে, সেটা বৈষম্য নিশ্চিত করার জায়গাটা আমরা আমরা চাই যে সরকার এটা আপহোল্ড করুক, এবং বৈষম্য আমরা ওই বার্তাটা বিভিন্ন সময় পৌঁছাই। আর বৈষম্য বৈষম্য বিরোধী আমরা ছাত্র যারা পলিটিক্যাল বর্তমানে পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র পলিটিক্যাল আন্দোলনের পার্টি। সাথে আছি, আহ এখানে আমরা যিনি আহ্বায়ক কমিটি গঠন করছিলাম 21শে অক্টোবর, সেদিন কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা কোনো পলিটিক্যাল পার্টিতে কনভার্টেড হবে না। যদি এই প্ল্যাটফর্মের ছাত্ররা পরবর্তী রাজনৈতিক দল করতে চায়, বা এটা একটা পোর্শন অফ স্টুডেন্টস রাজনৈতিক দল করতে চায়, সেটা তো অবশ্যই সবার রাজনীতি করার অধিকার এখানে আছে, বা তরুণদের তো রাজনীতিতে আসলেই আসা উচিত। কিন্তু এই প্ল্যাটফর্মটাকে আমরা কোনো রাজনৈতিক দলে রূপান্তরিত করব না, এটা আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত। ওকে, আমি শুধু এই কথাটি বলে রাখি যে আপনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করবেন না এটি বলেছিলেন। আপনি কিন্তু এই কথাও বলেছিলেন যে শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়ে এসেছে। আপনার সেই লেখার শেষ কথা ছিল আমাদের বুঝতে হবে কোথায় আমাদের থামতে হবে। এটি নিয়ে আমরা আপনার সঙ্গে আলাপ করব, কিন্তু তার আগে আমি একটু ছাত্রদলের সভাপতির কাছে একটু যেতে চাই। জনাব, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাকিব, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর 4 দিনের মাথায় 6 জন পদ হারিয়েছেন। তাদের বিরুদ্ধে আমরা যতটুকু জেনেছি ছাত্রলীগ থেকে অনুপ্রবেশের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলের অনুপ্রবেশের অভিযোগ সারা দেশেই। এটা ঠেকাতে আপনারা কি করছেন? আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, আপনি একটু দ্রুত এর জবাব দিলে ভালো হয়। ছাত্রলীগের অনুপ্রবেশকারী ছাত্রদলে বহিষ্কার, আপনারা কি করছেন এটা নিয়ে? জি, একটি বাস্তবতা রয়েছে যে যেহেতু আমরা দীর্ঘদিন ক্যাম্পাস থেকে বিতাড়িত অবস্থায় ছিলাম, তখন এই পর্যায়ে এসে আমরা যখন জুলাই আগস্টের বাস্তবতার পর থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। তো সেই বাস্তবতায় যখন আমাদের কিছু সাংগঠনিক কার্যক্রমে সামান্য ভাবে একটু হতেই পারে, তো সেটি আমরা সাথে সাথে শুধরে নিয়েছি, অর্থাৎ আমরা কেন্দ্রীয় সংস্থা থেকে তদন্ত কমিটি করে দিয়েছি, এবং তাদের সেই তদন্ত রিপোর্টের আলোকে আমরা যাদেরকে মনে করেছি যে হ্যাঁ তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, আমরা নিয়েছি। হুম, আর ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান, হুম, একজন ছাত্রলীগের চিহ্নিত ছাত্রলীগের কোন কর্মীকে আমরা স্থান দেব না, কিন্তু যাদেরকে জোরপূর্বক ভাবে ছাত্রলীগ হল হুম। হলে মানে একটা হলে সিট পেতে পাওয়ার ক্ষেত্রে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে, কিংবা যারা সামান্যতম সেটা কেমনে রাকিব, ফার্স্ট ইয়ারে রাকিব সেটা কেমনে ফার্স্ট বুঝবেন? ইয়ার কেমনে বুঝবেন? মানে হ্যাঁ কাদের ফার্স্ট জোর ইয়ার করা হয়েছে, কাদের জোর করা হয়েছে, কারা আনন্দ নিয়ে গেছে, সেটা বুঝবেন কেমনে? হ্যাঁ এটি বোঝার ওই রয়েছে, যেমন মানে জুলাই আগস্টে আপনি যাকে বলে আন্দোলন দেবেন। চলমান ছিল, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন একটা রূপ রূপ নিচ্ছিল আর কি, মানে এক দফার দাবিতে, হুম, ঠিক সে সময়
অনেক ছাত্রলীগের কর্মী মানে পদ নেই, মানে যারা গণরুমে থাকতো কিংবা যারা রুমে থাকতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, মানে বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাদের অনেকেই তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের অবস্থান স্পষ্ট করেছে। এটি ওকে, একটা অন্যতম ওয়ে যে তারা দেশের রাষ্ট্রের স্বার্থে এবং এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে এত প্রতিকূলতার মাঝে। এবং সে সময় ছাত্র দলের আপনারা অবগত রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাসে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদল সর্বাত্মকভাবে রাজপথে ছিল, সে ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল। সে কারণে সে সময় যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তাদেরকে আমরা স্থান দিয়েছি। ওকে, এটি ধন্যবাদ। আচ্ছা, পরের প্রশ্নে যাই যে রাকিব, 7 নম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার সাটানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বিরোধী বিক্ষোভ হয়েছে একাধিক জায়গায়। সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধে বা পক্ষে মিছিল হয়েছে। এ থেকে আপনারা কি বার্তা নিলেন? জি, খালিদ ভাইয়ের অনুষ্ঠানে একটা বিশেষত্ব রয়েছে। এখানে সংগঠনের পক্ষে কিংবা সংগঠনের যে সংগ্রাম লড়াই ইতিহাস আমাদের সেগুলো বলার সুযোগ থাকে না। যে কোশ্চেন গুলো আসে সমস্যা নেই, আমি এই প্রশ্নে শুধু আনসার দিচ্ছি, আমি অন্যদিকে যাব না। সেটি হলো এই পোস্টার কেন্দ্র করে যে ঘটনাটি, আসলে আপনি লক্ষ্য করে দেখুন, ছাত্র রাজনীতির একটা অন্যতম প্রধান এই উপকরণ হলো পোস্টারিং করা, দেয়াল লিখন, যার মাধ্যমে কিছু মানে শৈল্পিক বিষয় উঠে আসে। যে পোস্টারিং এর মাধ্যমে এটি ঐতিহ্যতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো ছাত্র রাজনীতিতে, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ঐতিহ্যতা রয়েছে। এবং আপনি প্রতিবেশী ভারত রাষ্ট্র, ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানেও আপনার এই পোস্টারিং এর একটি ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তো যেহেতু ছাত্রলীগ এই 15.5 বছরে পুরো ছাত্র রাজনীতি কালচারটাকে ধ্বংস করে দিয়েছে, এখন জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে তাদের মননে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে তারা এই ছাত্র রাজনীতির প্রতি একটি ঘৃণার দৃষ্টিতে দেখে এই স্টুডেন্ট পলিটিক্সটাকে। এটি বাস্তবতা, আমরা কিন্তু এটি স্বীকার করি এবং সে অনুযায়ী আমাদের পরবর্তী স্টেপ নিয়েছে। সেই বাস্তবতায় যখন পোস্টারিং এর বিষয়টা ছিল, এটি আমাদের ছিল শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক, কোনো হল পর্যায়ে কোনো কর্মসূচি ছিল না। কিন্তু যেহেতু আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে আমাদের বিপুল সংখ্যক কর্মী রয়েছে আমাদের, তো অল্প কিছু নেতা কর্মীরা তারা না বুঝে অবচেতন ভাবে তাদের রুমে কিংবা সংশ্লিষ্ট এলাকাতে পোস্টার সাটিয়েছে। তো তার পরবর্তীতে আমরা কিন্তু সাথে সাথে এই বিষয়ে স্পষ্ট করেছি যে আমাদের হল পর্যায়ে কোনো কর্মসূচি নেই, যারা করেছে অতি উৎসাহী হয়ে করেছে। তার পরবর্তীতে সামান্য পরিমাণে বৃহৎ পরিসরে কিছু হয়নি। তার মানে আপনারা কেন্দ্রীয়ভাবেও পোস্টার লাগাইতে চান নাই, ব্যাপারটা কিরকম? না না, আমরা ক্যাম্পাসে তো অবশ্যই পোস্টার লাগাবো, পোস্টার লাগিয়েছি ক্যাম্পাসে, কিন্তু সেটি অবশ্যই হল পর্যায়ে আমরা মানে আমাদের কোনো উৎসাহ নেই। হল পর্যায়ে আমরা আচ্ছা, এই পর্যায়ে ছাত্রদলের সভাপতির কাছে আমি আরেকটু জানতে চাইবো যে শিক্ষাঙ্গনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বন্ধের দাবি ছিল জুলাই আন্দোলন থেকেই, যে লেজুর ভিত্তিক সংগঠন হবে না ছাত্র সংগঠনের মধ্যে। এই দাবি এখনো হারিয়ে যায়নি। আমরা মোমা ফাতেমার কাছেও এটি জানতে চাইবো যে এটি বেশ প্রকাশ্যভাবে আছে, কিন্তু আপনারা কি বিএনপির নেতৃত্বের লেজুর হয়েই থাকতে চান বা বিএনপির লেজুর হয়ে থাকতে চান? 24-এর এই আন্দোলনের পরে নতুন করে কিছু ভাবছেন কিনা? বৈষম্য বিরোধী সরকারের মন্ত্রী বৈষম্য বিরোধী এরা কিন্তু সরকারের মন্ত্রী উপদেষ্টা লেজুর না হয়ে অলরেডি এখন একটা শরীরে পরিণত হয়েছেন, তাদের একটা আলাদা জায়গা দেখা যাচ্ছে, কিন্তু সেইটা কিন্তু আমরা ছাত্রদল থেকে পাচ্ছি না। এই ব্যাপারটাকে আপনি একটু দেখবেন কিনা, দেখছেন কিনা? জি জি, অবশ্যই স্পষ্ট করছি। খালিদ ভাই একটু সময় দিতে হবে, সেটি হলো যখন জুলাই আগস্ট আন্দোলন চলমান ছিল, বৈষম্য বিরোধী ছাত্র ব্যানার সংগঠিত হলো, বিশেষ করে 8 জুলাইয়ের পর থেকে আমাদের এই নেতৃত্বে যারা ছিল সমন্বয়, বিশেষ করে নাহিদ আসিফ সহ তারা নেতৃত্ব ছিল। পরবর্তীতে ওরা গ্রেপ্তার হওয়ার পরবর্তীতে যে মানে ওদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে তারা নেতৃত্ব ছিল, তারা সবাই আমার সাথে সরাসরি এবং আমার সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমার নেতৃত্বে রয়েছে এই ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে তারা বারংবার প্রতিটি কর্মসূচির ক্ষেত্রে আমাদের পরামর্শ নিয়ে কর্মসূচি দিয়েছে। তখন আমরা এই প্রশ্ন করেছিলাম, তোমরা যে এই আমাদের 8 না 9 নম্বরে লেখা ছিল লেজুর ভিত্তিক শব্দটা, তখন তারা আমাদের স্পষ্ট করেছে যে ভাই আমরা এটা শুধুমাত্র ছাত্রলীগকে, কারণ তখনও কিন্তু আজকে হয়তো ভাই এই প্রেক্ষাপটে অপর সংগঠন নিয়ে হচ্ছে, এটি একটা ষড়যন্ত্র হিসাবে আমি দেখবো। কিন্তু তৎকালীন সময় আমাদের সাথে কথা ছিল যে শুধুমাত্র
ছাত্রলীগের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ এই লেজুর একটা সেকেন্ড ভিত্তিক একটা সেকেন্ড শব্দ একটা তারা সেকেন্ড ব্যাখ্যা দিয়েছে। একটা সেকেন্ড জনাব রাকিব, আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এইটা একটু উমামা ফাতেমার কাছে জানতে চাই। উমামা ফাতেমা, আপনি কি জনাব রাকিবের সাথে একমত যে এটি আসলে শুধু ছাত্রলীগের জন্য আমি আমার প্রযোজ্য ছিল? বক্তব্যটা না একটু না, আপনার কাছে আমি আসবো ভালো জনাব ইসলাম, আমি এক্ষুনি আসবো। আমি জাস্ট এক লাইন একটু উমামার থেকে শুনতে চাই যে উমামা, এটি কি মানে আপনাদের এটাই উদ্দেশ্য ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে আপনারা শুধু ছাত্রলীগকেই বুঝিয়েছেন? উমামা। আচ্ছা, হ্যালো, আপনার কথা একটু কেটে আসছিল। উমামা, লেজুর ভিত্তি মানে মানে লেজুর ভিত্তিক ছাত্র হুম। রাজনীতি বলতে আপনারা শুধু ছাত্রলীগকেই বুঝিয়েছেন কিনা, নাকি সকল ছাত্র সংগঠনকে? আচ্ছা, আহ, যখন এই 9 দফা দাবিটি দেওয়া হয়েছিল, সেই 9 দফা দাবির দেওয়ার প্রেক্ষাপট আপনারা সবাই জানেন। যে কি পরিস্থিতির মধ্যে তখন দেশে কোথাও ইন্টারনেট ছিল না, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আহ, এই 9 দফা দাবি দেওয়া হচ্ছিল। আবার ক্যাম্পাসে কিন্তু দীর্ঘদিন ধরেই এই 9 দফার বাইরে গিয়েও ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে এই ধরনের লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, যেখানে শুধুমাত্র হচ্ছে যে জাতীয় রাজনীতি বা জাতীয় দলের পারপাস সার্ভ করার জন্য হচ্ছে ক্যাম্পাস গুলোতে এক ধরনের ছাত্র সংগঠন গুলা ফাংশন করে, সেই ধরনের ছাত্র রাজনীতি আসলে ছাত্রদের কাছে দীর্ঘদিন ধরেই আসলে পপুলারিটি হারিয়েছে। তো ছাত্রদের মধ্যে থেকে বিশেষ করে বুয়েটে যখন আবরার ফাহাদ মারা যাওয়ার পরে, না মানে না, আবরার ফাহাদ উমামা খুন হওয়ার উমামা পরে, উমামা, আপনার সঙ্গে আমরা বড় মানে করে কথা বলতে আসবো। যেহেতু রাকিবুল ইসলামকে আমি মাঝখানে থামিয়েছি, আপনি এক লাইনে এটা বলবেন। রাকিবুল ইসলাম স্পষ্ট বলেছেন যে না এই না, এরকম না। লেজুভিত্তিক ছাত্র রাজনীতি এটা একটা সংস্কৃতি। এটা শুধুমাত্র তো ছাত্রলীগকে সিগনিফাই করে, বিষয়টা এরকম না। ছাত্রলীগ স্পেসিফিক্যালি ওই সময় একটা আতঙ্ক ছিল, তবে লেজুভিত্তিক ছাত্র রাজনীতি অবশ্যই এটা একটা স্পেসিফিক টার্ম যেটা আসলেই ক্যাম্পাস গুলোতে আছে ওকে। এবং বাংলাদেশের ছাত্র উমামা রাজনীতির প্রতিফলিত উমামা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব ইসলাম, আপনি কন্টিনিউ করবেন, আমরা আবার উমামার কাছে ফিরবো, কিন্তু আমরা জনাব রাকিবকে একটু শুনতে চাই। কিন্তু জনাব রাকিব, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি সম্পর্কে কিন্তু আমি ব্যাখ্যা আমি দিচ্ছি। সংস্কৃতিটাই বুঝেছি, আমি উমামার সাথে একদম একমত। জি জি জি, আমি ব্যাখ্যা দিচ্ছি। জি ব্যাখ্যা দিচ্ছি। জি, ব্যাখ্যা দেন প্লিজ। তৎকালীন সময় খালিদ ভাই হয়তো বা আমরা যাদের সাথে যে জি সমন্বয়করা এই আন্দোলন পরিচালনা করেছে, জি তৎকালীন সময় যে বাস্তবতা ছিল, জি। সেই বাস্তবতায় আমাদের আসলে উমামার সাথে আমাদের যোগাযোগ ছিল না। হুম তো এটা আমাদের যাদের সাথে উনি নিজেও স্পষ্ট করেছে যে তৎকালীন সময় ইন্টারনেট ছিল না। তৎকালীন সময় আমি আবারও স্পষ্ট করছি, হুম যে সকল নেতৃবৃন্দ সমন্বয়করা ছিল, কাদেররা সহ যারা ছিল, তাদের সবার সাথে আমাদের কথা হয়েছে। আমি এবং আমাদের সাধারণ সম্পাদক সহ আমরা বারবার গ্রুপ করে কথা বলেছি, হুম এই ইস্যুতে কথা বলেছি। তখন তারা বারবার এই ছাত্র দলের যে যে এই জুলাইয়ের শুরু থেকে যে হুম সমর্থন এবং আমাদের সারা ক্যাম্পাস গুলোতে বিশেষ করে কার্জন হলে সংঘর্ষে আমাদের যে ছাত্র দলের নেতা কর্মীরা যে প্রতিরোধ গড়ে ডিস্টার্ব তুলেছে, করতেছে, হুম হ্যাঁ ডিস্টার্ব সেগুলো করতেছে। সেগুলো তারা খুবই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছে এবং তারা আমাদের বারবার আশ্বস্ত আচ্ছা, করেছে এই টার্মটি শুধুমাত্র ছাত্রলীগের। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। আমি শেষ করে দিচ্ছি, জি জি শেষ করে দিচ্ছি জি শহীদ ভাই। জি। এখন যখন খুনি হাসিনা পালিয়ে গেছে, হুম ছাত্রলীগ ধ্বংস হয়ে গেছে, হুম এখন যদি আপনি এগুলোর মাধ্যমে এই লেজুর ভিত্তিক দিয়ে এই আন্দোলন সংগ্রামে বিগত 15.5 বছরে একমাত্র সবচেয়ে বেশি নির্যাতিত প্রকাশ্য রাজনীতির মাধ্যমে হুম একমাত্র নির্যাতিত ছাত্র সংগঠন গুম খুন, শত 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 নেতাকর্মী গুম খুন হয়েছে। এই সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে আমাদের 150 ছাত্র নেতাকর্মী কে হত্যা করা হয়েছে। এই বাস্তবতায় আপনি এই ছাত্রলীগের মতো করে যদি ছাত্রলীগকে নিয়ে বলেন, এটি খুবই দুঃখজনক। এটি জুলাই আগস্টের বিপ্লবের পরিপন্থী হুম, এবং আপনি এটি খুবই দুঃখজনক যে আপনি একই একই চোখে ছাত্রলীগ এবং ছাত্রলীগ না, এটি একই প্রচেষ্টা চালানো না, হচ্ছে। এটি একই চোখে না জনাব রাকিবুল ইসলাম। আপনি কি মনে করেন যে ছাত্র দল বিএনপির অঙ্গ সংগঠন হয়ে যেটি না, হলো অঙ্গ যে না, সহযোগী আচ্ছা সহযোগী না, সহযোগী। নামে তো সহযোগী সংগঠন, সারাক্ষণ তো স্লোগান দেন হচ্ছে বিএনপি নেতা নেত্রীদের, না তাই তো? না না, এখানে আমাদের একটু স্পষ্ট করে খালিদ ভাই, আমি জি তাহলে আপনি যদি জি একটু বলেন। সময় দেন আমি যা, ছাত্র স্পষ্ট- না মানে আপনাদের আমরা স্লোগান কি একটু ইতিমধ্যে চেঞ্জ হয়েছে? হ্যাঁ ছাত্রলীগ তো আমাদেরকে শেখ হাসিনা ছাড়া কিচ্ছু শোনায় নাই কয়দিন। শেখ হাসিনার নাম করে করে যত অন্যায়, যত অত্যাচার, যত আমাদের কিছু সবকিছু করছে শেখ আমাদের হাসিনার নাম করে করে। আমাদের পরিবর্তন হয়েছে, আমাদের পরিবর্তন হয়েছে। আমি পরিবর্তন আপনাদের স্লোগান দুইটা একটা বলেন তো, হ্যাঁ, একটু শুনি। আমাদের ইতিমধ্যে আমরা ছাত্রদের একটা বুকলেট করেছি, যেগুলো কয়েক লক্ষ বুকলেট আমরা সারা দেশে করতে হচ্ছে। ওকে এবং সেখানে আমাদের আমাদের ছাত্র দলের এখানে কোনো বিএনপি কোনো শব্দ নেই, শুধুমাত্র ছাত্র দলের 31 ছাত্র দলের পক্ষ থেকে আমাদের কাছে প্রতিশ্রুতি আমরা সেখানে লিপিবদ্ধ করেছি এবং এই বক্তব্যগুলো হুম জেনারেল স্টুডেন্টদের দিচ্ছি। এখন এই প্রতিশ্রুতিগুলো কি? হুম যেমন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, একটি এক্সাম্পল দিচ্ছি আমি, হুম সার্টিফিকেট নিয়ে। তো আমাদের প্ল্যানিং করে আমরা আমাদের একটা রিসার্চ সেল রয়েছে ছাত্র দলের, রিসার্চ। আমরা বসে বললাম যে নতুন কি চালু মানে নিয়ে স্টুডেন্টের কাছে যাওয়া যায়, অর্থাৎ উৎপাদনমুখী, কর্মমুখী এবং জীবনমুখী শিক্ষা প্রণয়ন করতে হবে। অর্থাৎ আচ্ছা শিক্ষাবিদদের, বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে একটি
কমিশন করে, এটা একদিনে হবে না, কিন্তু এই দিকে এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেতে হবে, সার্টিফিকেট নিয়ে না, সেখানে জীবনমুখী, কর্মমুখী এবং উৎপাদনমুখী, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সময় আপনাদের প্রতিষ্ঠা লগ্নে ছিল। তা আমরা এটি নিয়ে আমি আপনাকে শেষ করে দিচ্ছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সাথে আমরা বৈঠক করেছি। তাকে আমরা বলেছি যে ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই দাবিগুলো ছিল, আপনি আপনার মতামতটা জানতে চাই। তখন তিনি আমাদের আশ্বস্ত করেছেন যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারে, ছাত্র দলের এই ইস্যুটাকে তিনি প্রায়োরিটি দিবেন। এরকম আর 5 থেকে 7টা ইস্যু আমরা তার সাথে বোঝাপড়া করেছি। এখন এটি কি লেজিটিমেট হয়ে গেল? এটি কি লেজিটিমেট হয়ে গেল? লেট মি ফিনিশ। অন্যায় হয়ে গেল? এটি কি, এটি কি রাজনীতির সাথে সামঞ্জস্য যায় না? এটি না, তিনি তো আমি ছাত্রলীগ বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে যে 4-5টা মানে অসংখ্য কাজ করেছে, যে 4-5টা কাজ আমি বাছাই করেছি, আপনি শুধু আমারে বলেন যে এগুলি করবেন কি করবেন না। হল দখল করে ছাত্রছাত্রীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করতে, মিছিল করতে বাধ্য করবেন কি করবেন না? ধন্যবাদ খালিদ ভাই। ওয়াদা করলাম সবার সামনে, এবং আমি আজকের দিন শুধু নয়, আগামী ছাত্র রাজনীতি আমরা যেভাবে ঘুরে দিয়ে যাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ, প্রতিজ্ঞা করলাম, আমি প্রতিজ্ঞা করলাম, হল দখল, রুম দখল, ক্যাম্পাস দখলের কোনো কিছু যদি ছাত্রদল করে থাকে, আমি এই দল থেকে পদত্যাগ করবো, আমি ওয়াদা করলাম। কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনার কারণে, সামান্যতম আপনি টেকনাফের কোনো ঘটনার কারণে আপনি যদি বলেন, আচ্ছা ওকে আমরা আপনার বক্তব্য নিশ্চয়ই এটা অন রেকর্ড থাকলো, মানুষ এটা দেখবে। আমি বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শিক্ষক নিয়োগ, শিক্ষক রাজনীতি, শিক্ষকদের পদায়ন, ডিনের নিয়োগ, আমি আবারও বলছি, যেগুলি ছাত্রলীগ না হইলে যেগুলি হইতো না, সেগুলি আপনারা করবেন কিনা ছাত্রদল? আমি ওয়াদা করছি, আমি জাতির সামনে ওয়াদা করছি, আমি আমার সংগঠনের পক্ষ থেকে ওয়াদা করছি, আমরা সেই রাজনীতি পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করেছি। এবং যারা সামান্যতম এই ধরনের প্রভাব প্রতিপত্তিময় পেশিভিত্তিক রাজনীতি আমাদের একজন কর্মীও করতে চায়, তাকে আমরা সংগঠনে বহিষ্কার করবো, আমাদের স্পষ্ট সিদ্ধান্ত। এবং আরেকটি এই পারপাসে আমি একটা কথা বলি, আমরা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সুপার 5 সহ শীর্ষ নেতৃত্ব সারা দেশ ভ্রমণ করছি। কোথাও আপনার কোনো শোডাউন, কোনো প্রকার কোনো মানে একজন সাধারণ ছাত্র হিসাবে যে ধরনের আচরণ, তার বাইরে কোনো আচরণ কিংবা কোনো প্রোটোকল পেয়েছেন কিনা, এটি 3 মাসে আমি পরিবর্তন। আপনারা তো এখনো ক্ষমতায় আসেন নাই, তবু কিছু কথা তো শুনি। আচ্ছা 2 নাম্বার, আমাদের সময় নাই রাকিব, আপনারা পাইছি আর পাবো না। আপনি যেহেতু প্রতিজ্ঞা করতেছেন, আরো দুইটা বিষয় আমার একটু প্রতিজ্ঞা করা দরকার। কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ভবন, কোনো অন্য কোনো স্থাপনার ক্ষেত্রে চাঁদাবাজি করবেন কি করবেন না?